ইউ। অন পেজ বলবে অথবা অফ পেজ বলবে, অথবা বলবে দুইটাই করতে, ঠিক আছে? ওকে, সহজ কথা। কি চিনো? ডেভেলপার আছে না যারা ব্যবসা করে, হাউজিং রিয়েল এস্টেটের বিজনেস করে যারা, এই শব্দটা শুনছো? রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট শুনো নাই না? রিয়েল এস্টেট হলো যারা ডেভেলপার ব্যবসা করে। মনে করো কারো জমি আছে কিন্তু তার বিল্ডিং হয়তো বা বানানোর টাইম নাই অথবা টাকা নাই, ও বানাইতে পারে না। ওই জমির উপর ডেভেলপাররা কন্ট্যাক্ট করে যে একটা বিল্ডিং বানাই দিব, ধরো যে মালিক তারে 3 তলা পর্যন্ত দিয়ে দিবে, বাকিটি ওরা নিবে গা 100 বছরের জন্য, বা এরকম একটা কন্ট্রাক্ট হবে। পুরো খরচ কিন্তু ডেভেলপারে বানাবে। জায়গা আছে কিন্তু বানাতে পারে না খরচের জন্য, এরকম, বা ডেভেলপারে। অথবা এক ধরনের লোক আছে, মনে করে একটা এরিয়া কিনে, একটা এরিয়া কিনা প্লট বানায় ওরা বিক্রি করে, সস্তায় জায়গা কিনে। হুম, আছে একটা আছে না, ওইটা দিয়ে করো। ওকে, বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে যে ধরো সে বিল্ডিং বানাইলো অনেক সুন্দর করে, তো একটা বিল্ডিং বানাইলে বিল্ডিং এর ভিতরে অনেক কাজ আছে না? হ্যাঁ, তা বিল্ডিং এর ভিতরে মনে করো কিচেন বানাইতে হয়, বেডরুম বানাইতে হয়, তারপরে কলের লাইন দিতে হয়, পানির লাইন দিতে হয়, ড্রয়িং রুম বানাইতে হয়। সবার যার যার ডিজাইন থাকে। তো ওরা যখন রুমটা বানায়, হ্যাঁ, মাটির উপরে যখন এই যে রড সিমেন্ট দিয়ে যখন বানাবে, ঠিক আছে, বানানোর পরে ওটা তো অনেক কিছু কাজ করতে হয়, কালার করতে হয়, ডিজাইন করতে হয়। এই যে ও যে বিল্ডিং এর ভিতরে যে কাজগুলি করলো না, ওইটাই মানে ওয়েবসাইটের ভিতরে কাজ করা, পেজে কাজ করা, ওটা হলো অন পেজ এসইও। অন পেজ এসইও মানে তোমার ওয়েবসাইটের ভিতরে কাজ করা, ঠিক আছে? কাজ করার পরে ধরো ওরা বিল্ডিংটা বানাইলো সুন্দর করে, এখন তাদের টার্গেট পাবলিকের কাছে বিক্রি করা, ঠিক আছে? এখন ওই ওয়েবসাইটটা বিক্রি করতে হলে বাহিরের লোকদের তো তার ফ্যাসিলিটি, তার সুযোগ সুবিধা বলতে হবে না? হ্যাঁ, লিঙ্ক দিতে হবে, বিভিন্ন জায়গায় বলতে হবে যে আমরা এরকম এরকম বানাইছি, ফেসবুকে দিতে হবে, তারপরে অন্য বাহিরে দিতে হবে, বাহিরে অ্যাডভার্টাইজ করতে হবে। বাহিরে যে অ্যাডভার্টাইজের যে পদ্ধতি, এটা হলো অফ পেজ এসইও। অন পেজ মানে আমার ওয়েবসাইটের ভিতরে যত ধরনের কাজ আছে সব হইল অন পেজ। এখন তোমাকে বলবে যে অফ পেজ মানে তোমার মার্কেটিং ট্রেডিং কিছু করা লাগবে না, খালি অন পেজে সিও করে দাও। অন পেজ মানে কি, ওই ওয়েবসাইটটা তাকে অন পেজ করে দাও। আবার বলবে যে অন পেজ টাচ করা লাগবে না, আপনি অফ পেজের কাজগুলো করে দেন, অপটিমাইজ করে দেন, মানে মার্কেটিংটা ইনক্রিজ হওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা তো অফ পেজে আজকে যাচ্ছি না, ওটা অনেক আরো বড় জিনিস। আমরা অন পেজে কি কি কাজগুলা করা হয় সেইটাই এইখানে আছে। এটা অন পেজের কাজ, এই জন্য বলছিলাম যে এটা মুখস্থ করতে হবে, কারণ টাইটেল তো অন পেজে নেই, আমরা টাইটেল দিব অন পেজে, তাই না? এটা আমি কেয়ার লাগে ওপেন করলাম, এটা সারাই তো আমাদের ডিতে আমি সবগুলো যাদের লাগে পরে নিয়ে নিও, আমি সবগুলো টিউটোরিয়াল এখানে আগের গুলো আছে, সবগুলো আছে, সিরিয়াল করে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আর সমস্যা করবে না। পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, পেজ টাইটেলটা যদি আমরা বলি যে পেজের টাইটেল কোনটা, টাইটেল কোথায় থাকে, ঠিক আছে? আমরা ধরো একটা ইয়াতে যাব এখন, কোডিং এ না, আমরা আমরা ওয়েবসাইটে যাব এখানে, ঠিক আছে? এখান থেকে একটা ওয়েবসাইট নিয়ে নিব। আচ্ছা, আমাদের তো ওয়েবসাইট আছে, ঠিক আছে? কোনটা? হ্যাঁ, এখান থেকে করা, এটা স্টুডেন্টদের ভর্তি টর্তি ম্যানেজমেন্টের জন্য, যে অ্যাডমিনস এন্ড মেম্বার্স ইত্যাদি একাডেমি, ওই যে বাচ্চাদের গার্জিয়ানের কাছে মেসেজ টেসেজ জায়গা, যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে, হ্যাঁ, একটা নতুন স্টুডেন্ট এলে কিভাবে ভর্তি হচ্ছে ওটা পরে, ওটা তো ওয়েবসাইট শিখলে। তো এখানে দেখো, এই জায়গার মধ্যে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটের নাম কি? এই যে চ্যাম্পিয়ন স্কুল, তাই না? তো আমরা তো বলতে পারি এটি তো টাইটেল, তাই না? এটা হেড মানে টাইটেল, টাইটেল আছে না, টাইটেল। এখন এই টাইটেল জিনিসটা সবকিছু ঠিক মতো আছে কিনা, বা এটা এসইও অপটিমাইজ করা কিনা,
সেই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপরে আসো এখানে তোমার এই সেম জিনিসটা বা একটা ওয়েবসাইট, ধরো তুমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে আমরা এখানে গেলাম, এখানে গিয়ে টাইপ করো ওয়েবসাইট, এনি ওয়েবসাইট একটা নিলাম আমরা, ধরো ওয়েবসাইট whatsapp.com না, ওয়েবসাইট, ওয়েবসাইট ক্লিক করলে কত ধরনের ওয়েবসাইট আসবে দেখবা, এই যে এগুলি ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই যে ওয়েবসাইট জিনিসটা লিখলাম না, এটা হলো টাইটেল, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা মানে তুমি খুব বেশি বড় করা যাবে না, তার একটা লিমিটেশন আছে যখন অপটিমাইজ করবা, সেটা হলো 60, ঠিক আছে? অর্থাৎ 60 না, ঠিক 60-র বেশি গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তোমার 60টার বেশি ওয়ার্ড নেওয়া যাবে না, অনেক থেকে বিশাল বড় করে দেয় না, এরকম বড় করা যাবে না, ঠিক আছে? ওকে, এই যে ওয়েবসাইট, দেখো এটা একটা ওয়েবসাইট টাইটেল, ঠিক আছে? এটার নিচে কিছু অংশ আছে, দেখছো? এই যে এটার নিচে দেখো, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে, আবার এইদিকে আসো দেখো, এই যে এটার নিচে একটা, এটার নিচে, এটার নিচে, এটার নিচে, ঠিক আছে? এই যে এটার নিচে আছে না, এই যে এটা হচ্ছে টাইটেল। আর এই যে জিনিসটা আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে মেটা ডেসক্রিপশন। এইখানে যে লেখা আছে আমাদের পেজে আছে, মেটা ডেসক্রিপশন আছে না, পরে দেখুন এখানে আমি লিখে রাখছিলাম, ইমেজে যাও, এখানে এই যে মেটা ডেসক্রিপশন। এখন প্রশ্ন হচ্ছে মেটা ডেসক্রিপশন কত বড় করা যাবে আমরা যখন লিখবো? হ্যাঁ, 160-র বেশি যাওয়া যাবে না, তাহলে সমস্যা, এসি মানে অপটিমাইজ হলো না। যত কম দেওয়া যায়, ডেসক্রিপশন সুন্দর করে দেওয়া যায়, সেটা হলো বেটার। ওকে, তাহলে আমরা টাইটেল চিনলাম, এটা মেটা ডেসক্রিপশন এটাও চিনলাম, তাই না? এখন কেউ যদি বলে যে মেটা ডেসক্রিপশন কোনটা, তাহলে এটা মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেলের পরের যে নিচে যে অংশটা থাকে, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আগে জিনিসগুলো চিনো আগে, ঠিক আছে? আগে তো জানতাই না মেটা ডেসক্রিপশন কি, তাই না? তো মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা, এই অংশটুকু। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি 160টার বেশি দাও, 160-এর বেশি যদি দাও, তাহলে এরকম ডট ডট, 3টা ডট দেখছো, পরে আর গুগলে দেখাবে না। হ্যাঁ, হ্যাঁ, পুরাটা দেখাবে ক্লিক করলে, এগুলো ব্যাপার, ঠিক আছে? আমরা মেটা ডেসক্রিপশন শিখলাম আর টাইটেল দুইটা কমপ্লিট করে ফেললাম। ওকে, ইমেজ, ইমেজ কি, অল টেক্সট। এই দেখো, এখন আমরা যখন কোনো ইমেজ নেই, হুম আমরা যখন কোনো ইমেজ নেই, এখন অল টেক্সট, অর্থাৎ আমরা যখন কোনো ইমেজ নেই, সেই ইমেজের একটা আইএমজি লেখা যখন ট্যাগ এন্টার করি না, তখন এএলটি নামে একটা জিনিস আসে। দেখো না, আমি প্র্যাকটিক্যাল দেখাই, দেখো। হ্যাঁ, সবার শেষে আসে না, আমরা কি করি সেটা ডিলিট করে দিই। হ্যাঁ, আর নোহা আমি ওই ভিডিওটা দিছি আজকে, হ্যাঁ 9 নম্বরটা করে দিচ্ছি, 9 নম্বর ভিডিওটা আমি আজকে করছি, দেখাই এটা, ইমেজটাও দেখাই দেয় এটাতে, কোড সিওডিই, তোমাদের খালি কি করতে হবে এটাই দেখাচ্ছি। নরমালি আমরা এটা করি না, যখন এসইওর প্রশ্ন আসবে তখন তোমাকে করতে হবে। ইয়েস, এই যে এটা যেমন এটা এসইও করা, আমরা এখানে লিখতাম না, আমি এটা ডিলিট করে দিতাম, বললাম এটার দরকার নাই, তাই না? তো এইখানে যদি লেখো তাহলে তোমার ডেসক্রিপশন হয়ে যাবে। আমি এটা তোমার জন্য করছি খালি শুধু, ঠিক আছে? এটুক করবা, এরকম বর্ডার দিবা, ঠিক আছে? এখন আবার প্রশ্ন করবে স্যার এটা কেমনে, এখানে ক্লিক করছি, দেখো এটা হয়ে গেছে। ওকে, একেবারে সিম্পল, ভিডিওতে অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছি। ওকে, ওকে, তা আমরা আমরা যদি কোডিং করি, কোডিং কোথায়, এখানে এই যে অল টেক্সট, এটা হচ্ছে এএলটি, অল টেক্সট। আমি ইমেজ দিছি, এটা কি, বাঘ না ভাল্লুক, সেটা বলে দিতে হবে। যদি বলো তাহলে স্বয়ংসম্পূর্ণ হইল, যদি না বলো তাহলে স্বয়ংসম্পূর্ণ হলো না। প্রশ্ন হচ্ছে স্বয়ংসম্পূর্ণ না হলে কি হবে?
গুগলে যখন তোমার ওয়েবসাইটে যাবে, হ্যাঁ, স্ক্রলার শব্দটা মনে রেখো, স্ক্রলার, মাকড়সা, মাকড়সা দেখছো, মাকড়সার জাল দেখছো, চতুর্দিকে ছড়ানো থাকে না এরকম, ওই স্ক্রলারটা যখন তুমি ওয়েবসাইটটা গুগলে দিবা, গুগলে কেন দিবা, পাবলিকে মার্কেটিং করবে গুগল সার্চ করে, এই তো উদ্দেশ্য। গুগলে দিলে যখন তুমি দেখবা, যখন স্ক্রলারে, মাকড়সা স্ক্রলার মানে একটা সফটওয়্যার রোবট, ও যখন স্ক্যান করে দেখবো যে এলটি নাই অথবা এখানে ফাঁকা, তো একটা নেগেটিভ মার্ক দিবে সে ওই ওয়েবসাইটে, যার ফলে র্যাঙ্কিং থেকে পিছিয়ে যাবে। আর যদি সে কোনো খুঁত ধরতে না পারে, সব অলরাউন্ডার এভরিথিং ওকে, তখন সে র্যাঙ্ক বাড়ায় দিবে, আর কিছু না, এটুকুই কাজ। তাহলে আমরা কোথায় দিতে হবে, অল টেক্সট বুঝে গেলাম নাকি বুঝে নাই, বুঝছো? ভেরি গুড, বুঝলো তো ভালো, না বুঝলেই তো সমস্যা। তাহলে আমাদের এই যে এটি হয়ে গেল, তাই না? পেজ ইউআরএল, বলো দেখি নোহা, এটা কি ইউআরএল? কিস পেজ ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, অর্থাৎ এই ইউআরএলটা হচ্ছে কোনো কিছু লিঙ্কে ইউআরএল বলে। ধরো আমরা গুগলে গেলাম, দেখাই দে, পরিচয় করাই দে আজকে সব করে যা আছে, এইটাকে ইউআরএল বলে। লিঙ্কটাকে বলতে যে কোনো ওয়েবসাইট আছে না, কই আমাদের না গুগলের ওয়েবসাইট আছে তো, গুগলের ওয়েবসাইটে না গেলাম, এইটাতে, ঠিক আছে, আমরা এটাকে ইউআরএল বলি, ঠিক আছে। কিন্তু যখন আমরা হ্যাঁ, চাইনা দৌড়ে আসে, ওকে, আমরা যখন কোডিং এ যাই, এইখানে আমরা কোথায় ইউআরএল ইউজ করি বলতে পারো? এখানে আমরা একটা জায়গায় ইউআরএল করি, নোহার তো জানার কথা। হুম, না, আমরা এরকম জায়গায় ইউআরএল ইউজ করি, দেখো এখানে, হ্যাঁ, style.css এখানে গেলাম, ধরো লিখলাম BODY, বডি, বডি লিখলাম, এখানে আসলাম, আমরা বললাম ব্যাকগ্রাউন্ড, দেখো যখন ব্যাকগ্রাউন্ড দিব, এইখানে আমরা লিখবো ইউআরএল, দেখছো, এই যে ইউআরএলটা লিখলে এটার ভিতরে আমরা কি করতে পারবো, পিআইসি পিক দিলাম, পিক দেওয়ার পরে ধরো এই যে স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা একটা পিক ইমেজটা নিলাম, তাই না? নেওয়ার পরে আমরা যখন এখানে বডি আছে, বডির ব্যাকগ্রাউন্ডটা আমরা কন্ট্রাক্ট এরকম করে দিলাম, এখন কিন্তু এটা বডিতে পাবে, এই যে এটা, আমি যদি এরকম অবস্থায় রেখে দেই, হ্যাঁ, তাহলে সেটা হবে না, এখানে 4টা কমান্ড দিতে হবে ইউআরএল এর সময়। তুমি যদি ব্যাকগ্রাউন্ড দাও, এটা যদি ব্যাকগ্রাউন্ড দাও, হ্যাঁ, সব সময় খেয়াল রাখবা ব্যাকগ্রাউন্ড লেখার সাথে আমার আরো 3টা কমান্ড রেডি, কি সেটা, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, এটা দিতে হবে মাস্ট, মানে ইমেজটা সেন্টারে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, এই যে এই 4টা মিলা হইলো ব্যাকগ্রাউন্ড। এখন তুমি যদি এখান থেকে একটা কম দাও, তাহলে তোমার র্যাঙ্ক পিছিয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, দেখতে হবে। প্রশ্ন হচ্ছে তুমি তো আর কোডিং করবা না, আমরা ওটার কোড গুলা দেখবো, এটা কিভাবে বের করব, সেই জিনিসটা বের করতে হবে, এটা আমি দেখাবো, আজকে দেখাবো কেমনে বের করতে হয়। ওটাতে ঠিক মতো আছে কিনা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এখানে ধরো এখানে গেলাম, দেখো ইমেজটা পুরো হয়ে যাবে সম্ভবত ব্যাকগ্রাউন্ডের পিছে, দেখছো ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, আরে এটার আগে তো সাদা ছিল না, গ্রে কালার ছিল, এখানে কিছুই ছিল না, এখন তো এখানে কিছুই ছিল না, এই ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা, দেখো আমরা কাভার করছি, তার মানে পুরা কাভার, সেন্টার, নাহলে একটু অংশ দেখাইতো বা একটু আলাদা অংশ দেখাইতো, পুরাটা দেখাইতো না, ঠিক আছে, এই জন্য এরকম করে দিতে হবে, ওকে। আজকে
পাওয়ার পয়েন্ট আপনারা শেষ করে ফেলবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়টা করছেন স্লাইড? 10টা না? হুম? আচ্ছা, একটা ডিজিট থেকে করেন, মানে শেপ দেওয়া লাগবে না, সমস্যা। ওকে, আমরা তারপরেটাতে যাই। এটা বোঝা গেছে? ক্লিয়ার? এলডি ইমেজ বুঝছি তো এটা। ইউআরএল তো বুঝলাম। ইউআরএল বুঝছি না, ওইখানে অর্ধেক রাখা যাবে না, পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি ওই ওয়েবসাইটটাতে যাই, ধরো এখানে গেলাম, আমাদের ওয়েবসাইটটা কোথায়? এখানে আছে মনে হয় না? এই যে, ওয়ালাইকুম আসসালাম। কোথায় বসবা? আচ্ছা বসো, একটু একটু বসো, মনে শুরু করে একটাতে বসে কাজ করা শুরু করো। কোনটাতে বসবা? এই যে দেখেন, এখানে যাব আমরা, এটাতে আসলাম, হ্যাঁ। এটাতে আসার পরে যে কোনো জায়গায় আমরা রাইট ক্লিক করব। ওকে, ঠিক আছে। আমরা যখন এসইও করব, আমাদের এই ক্ষমতা থাকতে হবে, এটাকে রাইট কইরা, মনে করেন রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। হুম, ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পরে আমি কোডিং এ যাব। হুম, জিনিসটা নতুন আপনাদের, এটা শিখতে হবে স্লোলি স্লোলি। এগুলি কিছু লিখতে হবে না, খালি নিয়মগুলা জানতে হবে, রুলস গুলি জানতে হবে। হুম, ইন্সপেক্টে যাওয়ার পরে এটা নিচের দিকে নিয়ে আসবো আমরা, দেখেন এখানে এতটুকু। ওকে, আনার পরে এখানে দেখেন মোবাইলের মতন আইকন আছে না, এটাকে বলা হয় রেসপন্সিভ। এই যে রেসপন্সিভ মোবাইল, রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ, মিডিয়া। এখানে যখনই আমি ক্লিক করব, আমার এখানে মোবাইলের মতন সাইজ হয়ে যেতেছে। ঠিক আছে, দেখেন এই যে আমার ওয়েবসাইটটা আগে আগে যেই ছিল এরকম ছিল, দেখেন এই যে নামগুলি আছে না, নামগুলি আছে না, এই নামগুলো এই ওয়েবসাইটে নাই, নাম নাই। এই নামগুলো এই মেনুর ভিতরে ঢুকে গেছে, দেখেন এই যে। আরেকটা তো বদলায়নি, আরেকটা পাশে, পাশেরটাতে বসে করেন, সমস্যা না, আপনার প্র্যাকটিস হইলো। এই যে হ্যাঁ, হ্যাঁ। এই দেখছো, এটা মোবাইলে, মোবাইল হয়ে গেছে। এখন এই এই যে এইখান থেকে মোবাইল তোমার চুজ করতে হবে। এখানে গেলে দেখো কত ধরনের মোবাইল আছে, আইফোন আছে। মানে আমরা তো মনে করো ওয়েবসাইট বানিয়ে দিয়েছি ল্যাপটপে, তাই না, বড় পর্দা। এটা তো পাবলিকে নিয়ে রেসপন্সিভ না করে দিলে সে তো রিটার্ন করে দিবে, বলবে তুমি কি করছো, এটা এসইও হয়নি, তুমি তো রেসপন্সিভ করো নাই। আমি রেসপন্সিভটা দেখাইতেছি। ধরো এখানে তুমি যদি আইফোনে বা গ্যালাক্সি, গ্যালাক্সি এটা, হ্যাঁ, এটাতে দিলে একটু ছোট এরকম সাইজ আছে। এটা মনে হয় ট্যাব নাকি এরকম, গ্যালাক্সি অ্যান্ড্রয়েড না? 11 আছে, 12 আছে, 13 আছে, আইফোন আছে, 11 প্রো, এটা আরো ছোট আছে। এখন দেখো এগুলো কিন্তু কাটতেছে না একদম, মানে কি চিকুন হওয়া হয়ে গেছে। ধরো আমি এরকম ভাবে বড় করি, যদি এটা দেখো এরকম বড় হচ্ছে না। এখন যদি আমি এটাকে চাপাই, দেখো দেখো আস্তে আস্তে এই যে এরকম, এরকম করার পরে এখানে সব আছে না। এখন আমি যদি এটাকে এই দেখো ঘটনা ঘটা করে, এটাকে রেসপন্সিভ বলে। ধরো এতটুকু নিলাম, আমি এতটুকু আনছি না, এখন এইখানে আনলাম। দেখো এটুকু আনার পরে এটা কোনটা কোনটা করতেছি, তো এটা দিয়ে হয় না। এটা 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 কোনটা, হ্যাঁ এটাই তো। ধরো আমরা মোবাইলে ক্লিক করলাম এখানে, ঠিক আছে, আরেক ক্লিকে এখানে আনলাম, এতটুকু হলো, মনেটাই না বড় করে ফেলছে। এই যে ভিতরের অংশ এবার হচ্ছে, এ দেখো, তো দেখো মেনুটা কই যায়, কাহিনী কি শুরু হয়, এটা তো জায়গা তো নাই। লম্বা লম্বি ভাবে এত বড় লম্বা মেনু আমি কিভাবে এটা নিব, ও কি করে নিচে আসলো, যখন একটা নিচে আইছে তখন আর কই, না রে বাবা আর দরকার নাই, আমি এইটার ভিতরে ঢুকে যাই। ঠিক আছে, এই যে এটার ভিতরে টগল ভিউতে চলে আসে। হ্যামবার্গার, হ্যামবার্গার মেনু বলে এটাকে, দেখো রেসপন্সিভ করলে এতটুকু হয়, লেখাগুলি যায়। এর চেয়ে চিকুন আর করা যাবে না। তারপর এত ছোট মোবাইল তো আর হয় না, তাই না? এই দেখো,
এই যে ঘটনাটা ঘটাইলাম, দিস ইজ কল্ড রেসপন্সিভ। মনে থাকবে? ওকে, এখন ইন্সপেক্ট, এই যে জিনিসগুলি আছে না, এখানে দেখো, আমি যদি এটাকে ধরতে চাই, এখানে হেডার আছে, দেখো হেডারটা এই জায়গাতে, ঠিক আছে? এখানে তোমার এই যে বডির উপরে দেখো এই যে এটা, তারপরে এই যে বডিতে এখানে গেল, হ্যাঁ হোম পেজ, তারপরে দেখো এই যে এগুলি এখানে ক্লিক করলে তুমি নির্দিষ্ট একটা কোডটা দেখতে পাবা যে এই কোডটা কেমনে বানাইছে। তোমার যেটা দেখতে হবে, ঠিক আছে, তোমার যেটা দেখতে হবে যে এইখানে কোনো প্যারাগ্রাফ ছাড়া, পি ছাড়া, H1 ছাড়া আন্দাজে কোনো কোড এমনি দিয়ে দিছি কিনা, বা এখানে দেখাবে কিন্তু এটা গুগলে স্ক্রলিং করার সময় দেখবে না, অপটিমাইজ হবে না। মানে কোনো না কিছুর ভিতরে থাকতে হবে, আইদার পি এর ভিতরে থাকতে হবে, আমি পি বললে তোমাদের বোঝা উচিত যে প্যারাগ্রাফ, H1 বলতে বুঝতে হবে হেডার, H1, H2, H3, H4 এগুলি বিভিন্ন ধরনের এখানে বুঝতে হবে এটা। ওকে, হ্যাঁ, তারপরে স্পান বললেও বুঝতে হবে। স্পান মানে কি? স্পান হচ্ছে ব্লক না, যে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি। স্পান ইউজ করতে পারো দুটোর জন্য? করছিলে না? হ্যাঁ। মিম পারো? পারো? কি জিনিসটা কি? জিনিসটা মনে করো আমি চাইতেছি সিম্পল, যেমন সি, সিটাকে অন্য একটা কালার দিতে পারবো, বড় করতে পারবো, শুধু সিটা, হ্যাঁ সিটা, অথবা মাঝের একটা কিন্তু এটা কালার করতে পারবো। হ্যাঁ, স্পার্ক বুটস্ট্র্যাপ থেকে করাইছিলাম, কিন্তু এটা নরমালি ভাবে আমরা এটা ভাবে শিখতে পারি, ঠিক আছে? তো এখন দেখো তুমি এখানে কোডের উপরে এখানে ধরার সাথে সাথে উপরে সিলেক্ট হয়ে যাবে, দেখো ওই যে তুমি যেখানে যাবা উপরে সিলেক্ট হয়ে যাবে এখানে কোডিং এর সাথে। কোডকে ধরতে গেলে এইভাবে, তার মানে এই কোডটা এটা ওই যে হয়েছে না, ওই দেখো এটা রিলেটেড। ওকে, এখানে যাও, এই যে এখানে যাও যতগুলো, দেখো এই নিচের কোডটা এই যে এটাও আবার রিলেটেড, ঠিক আছে? এই যে দেখো এখানে এগুলি, তারপরে এগুলি, এখন এটাতে গিয়ে তুমি উপরের দিকে যাও, ধরো এখানে গেলা, এখানে যাওয়ার পরে এরকম টান দিবা, দেখা যাবে যে তোমার এই জিনিসটা কোথায় আছে, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, দেখছো? এখানে ক্লিক করছি, না এসএসডি লাগানো হয়নি এখন, ওটা ঢাকা থেকে আনবে, অর্ডার দেওয়া হয়েছে, আনার পরে এটা তো সাপোর্ট করে না। তুমি হুম, ওটা তো আসছে না, বারবার হয়ে যায়, ওই ওই পাশের ওটাতে নাই, এটা চালাতে দাঁড়াও, আমি চালাই দিই। বসেন, সমস্যা নাই, এই যে ওদের ক্লাস শেষ হইলে আমি ফ্রি হয়ে যাচ্ছি। ওকে, দেখেন ইন্সপেক্ট করা যাবে না। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল, কোথায় আছে কন্ট্রোল? কন্ট্রোলে আমরা কাজ করবো জাভা, এখানে আমরা করলে দেখাইছিলাম কন্ট্রোল ডট লগ, মনে আছে? মনে আছে, গুড। ওকে, তো হ্যাঁ, হ্যাঁ, এটা ছবি আছে, ডাউনলোড, ইন্টারনেট থেকে ডাউনলোড দেন, অভাব নাই ছবি, ইন্টারনেট থেকে ডাউনলোড দেন। ওকে, দেখেন মোবাইল রেসপন্সিভ দেখাইছি এটা। তাহলে আমরা কি শিখলাম? পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, ইমেজ অল টেক্সট, পেজ ইউআরএল, মোবাইল রেসপন্সিভ, সাইট স্পিড, অর্থাৎ সাইডের যদি আমরা স্পিড বাড়াইতে চাই তাহলে আমাদের স্পিডের প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন কেমনে অ্যাড করে? কে পারে? পারে, পারো না প্লাগইন অ্যাড করতে? এই যে এখানে যাব, না এখানে না, এখানে যাও, এখানে গিয়ে একটা স্ল্যাশ দিবা, ডব্লিউপি অ্যাডমিন, এখানে যাবা, গেলে আমরা এটার ভিতরে যাব, ইঞ্জিনিয়ার, এটার ভিতরে গিয়ে এখানে প্লাগইন লেখা আছে, ইনস্টল প্লাগইনে যাবা,
ওকে, দেখো কত প্লাগইন। এখানে যাবা, যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইন কোথায় আছে, অ্যাড নিউ প্লাগইনে যাবা, এখানে লিখবা SPW স্পিড অপটিমাইজেশন, এরকম লেখো, লিখে সার্চ দাও, কিওয়ার্ড লিখে সার্চ দিবা, স্পিড অপটিমাইজেশন নো রেজাল্ট। ওকে, স্পিড লেখো, আচ্ছা সমস্যা নাই, স্পিড লিখলেই আসার কথা। ওকে, এই যে ব্যাকআপ স্পিড, এগুলি সব সাইড কিট, এখানে যত ইমেজ দেখতেছো না, এগুলি দিয়ে এই যে বুস্টার, বুস্ট, তারপরে রকেট, আরো আরো এই যে রকেট স্পিড অপটিমাইজার, অল এই যে জিনিসটা আছে না, আমি এখন যে আইলাম না, ধরো একটা ওয়েবসাইট এরকম ভিতরে ঢুকবা, ঢুকার পরে খালি জাস্ট প্লাগইন আপলোড করে দিবা, হ্যাঁ, ওয়েবসাইট ফাস্ট হয়ে যাবে। কেন অপটিমাইজ করা হবে ডিজিটাল মার্কেটিং এ? ওয়েবসাইট র‍্যাঙ্কিং একটা আর হলো ফাস্ট হবে, ক্লিক করলে তাড়াতাড়ি ওপেন হবে। এই প্লাগইনটা ওপেন করলে, ওয়েবসাইটে ইনস্টল করলে সেটা কি হয়ে যাবে, ওয়েবসাইটে ক্লিক করলে তাড়াতাড়ি ওপেন হবে। এটাকে বলা হয় স্পিড অপটিমাইজার। হ্যাঁ, এটাকে জাস্ট খালি ইনস্টল করতে হবে, এখানে ক্লিক করো, ইনস্টল হয়ে যাবে। এত প্লাস মিলিয়ন এত লোক এটা ইনস্টল করে, অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট করার সাথে সাথে আরো কাজ আছে, এটা পরে আমরা তো অপটিমাইজ স্পিড এটুক করলে তোমার ওয়েবসাইটটাতে কি হয়ে গেল। বসেন, ক্লাস হচ্ছে দেখি। আমরা এখন তোমাকে শুধু একটা ওয়েবসাইট দিয়ে বলবে যে আমার ওয়েবসাইটটাকে স্পিড অপটিমাইজ করে দাও, এটুকুই কাজ। যাবা, লগইন করবা, এখানে অ্যাড নিউতে যাবা, স্পিড যেই প্লাগইনটা, এটা হয়তো বা ফ্রি নাই, ওরা বলবে কিনা নিতে, তুমি ওরা কিনা দিবে, কিনা দেওয়ার পরে এরকম ইনস্টল করে, কারণ আমরা যে এই যে কাজটা, এটা তো সহজ কাজ, কিন্তু ও তো জানে না, ও তো এগুলো কিছুই বুঝে না, যে ক্লায়েন্ট যে সে তো বুঝবে না। তোমার কাজ মনে করো একটু করে দিলা, এখন তো কাজ শেষ, এখন কি করবা, এখন যদি সাথে সাথে ডেলিভারি দিয়ে দাও, তাহলে কি তুমি কিছুই করো নাই, তখন কি করতে হবে, একদিন অপেক্ষা করতে হবে, অথবা ধরো তোমার টাইম দেওয়া হতো 10 আওয়ার্স, 12 আওয়ার্স বা এরকম একটা টাইম দেওয়া থাকবে, অথবা একদিন পরে দেওয়াটাই বেটার। শেষ, তোমার কাজ, তুমি অন্য কাজ করো, এটা ফালায় রেখে দাও, ঠিক আছে? রাইখা পরে তারা কইবে যে একদিন পরে কইবে তোমার কাজ হয়ে গেছে, মেসেজ পাঠাই দিবা, ডান। আমার কিন্তু কোনো কাজ নেই, খালি একটা প্লাগইন ইনস্টল দিছি, এই প্লাগইনে ইনস্টল দেওয়ার পরে অটোমেটিকলি স্পিড বাইরে যাবে। হ্যাঁ, কেমনে জানবো? ওরা তো এই সিস্টেমে ওয়ার্ড পেজই জানে না, চিনে না। না না, চিনে না বলতে, তুমি কম্পিউটার শিখতেছো, যে কম্পিউটার জানে না, এই কম্পিউটারের এই মাউসের নামই তো শিখাতো না। এত শিক্ষিত এমএ পাস বিএ পাস গিয়া দেবো মন্ত্রী মিনিস্টার, হেরা কইব এই কিবোর্ডের ভিডিও তোমার কাছে শিখছো, তোমার কাছে সহজ লাগে। যারা যে কাজটা জানে না তাদের কাছে এটা অজানা, এটা অবাস্তব কিছু না। হুম, এই যে দেখো, আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই ওয়েবসাইট তোমাকে এরকম একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দেওয়ার পরে বলল যে, তোমাকে ওয়েবসাইটটা দিয়ে বলল যে এটাকে স্পিড অপটিমাইজ করে দাও, ঠিক আছে? ধরো যে স্পিড অপটিমাইজ, ধরো এখানে আমি ক্লিক করলাম, এরকম এরকম ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, এরকম অ্যাবাউট দেখাবে, হ্যাঁ। তারপরে ধরো আমি হোমে ক্লিক করলে এটা আবার হোমে যাবে। হুম, এই যে ইন বিটুইন, এই যে ইন বিটুইন আমরা এই যে এখানে যে লেটিংটা হচ্ছে, হ্যাঁ, এই লেটটা আর হবে না তখন, বুঝছো? এটা আমরা একটা ওয়েবসাইট দিছি অপটিমাইজ করার জন্য। ধরো আমরা প্লাগইন, এখন এই ওয়েবসাইটের একটা স্ল্যাশ দিয়া ডব্লিউ হাইফেন অ্যাডমিন লেখা, এই যে এখানে ডব্লিউ হাইফেন অ্যাডমিন লেখছি, পরে এটা আইছে ওয়ার্ডপ্রেসের ইঞ্জিনটা আসছে, ইঞ্জিনে আইসা প্লাগইনে ক্লিক করবা, এই প্লাগইনে ক্লিক করে অবশ্যই অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এই যে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে এখানে লিখবা স্পিড অপটিমাইজেশন, বা যেই প্লাগইনটা বলে এটা, এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, আর কিছু না। এখানে ক্লিক করছি, তারপরে স্পিড অপটিমাইজেশন প্লাগইনটা চলে আসছে, ঠিক আছে? পরে খালি ইনস্টল করবা, ইনস্টল করার পরে দেখবা এই যে প্লাগইন ইনস্টল আছে না, ইনস্টল অল প্লাগইন, দেখো এই যে ইনস্টল অল প্লাগইন, এইখানে আই পড়ছে, আমরা এই যে কোনটা করছিলাম এটা না, এই যে দেখছো, ইনস্টল করার পরে এখানে চলে এসেছে আমাদের প্লাগইন, যেটা আমরা করছি আর কি, এখন এটা এই যে এটা ইনস্টল করছি এই ওয়েবসাইটে, এতটুকু কাজ।
এই যে, ঠিক আছে, এতটুকু অপটিমাইজেশন। ওকে, তো আমাদের কোনটা এটা, তাহলে পেজ টাইটেল আমরা ডান, ভিডিও করতেছি না, এটা কিভাবে অপটিমাইজ করবা, মেটার ডেসক্রিপশন কি, কোথায় লিখতে হয়, ইমেজ ইউআরএল কোথায় কি লিখতে হয়, পেজ ইউআরএল কোথায় কি লিখতে হয়, মোবাইল রেসপন্সিবল কেমনে সেটাও দেখাইছি, সাইট স্পিড যেটা বর্তমানে আসছি শিখেলাম। সাইট স্পিড, সাইট মানে ওয়েবসাইট, স্পিড মানে বাড়ানো। এখন এই ধরো 2টা 2:30টার দিকে হবে মনে হয়, খুব বেশি না, 2:47 দিকে। আর কত অপেক্ষা করতে হবে তোমাদের? বলো। কালকে তুমি কইছে একটু দেরি হবে, যে ওই যে আমি ও আইছি, আমরা দুটো ভিডিও করছি না, আমি ইচ্ছা করলে তখন করতাম, এই যে ও আবার মেসেজ পাঠাইছে আসতেছে, এই জন্য, কারণ জিনিসটা দেখলে অন্যরকম। আবার ইউটিউব ভিডিওতে দেখলে, ভিডিও তো ঠিকই আছে একই জিনিস, কিন্তু তখন মাইন্ডটা ওরকম থাকে না। একটু দেখলে শরীর মাথার ব্রেন ই হয়ে যায়, ঘুমায় এক। ভিডিও দেখলে, ইউটিউব দেখলে ঘুম আসে, ইউটিউব দেখলে, বাসার দেখলে তো আল্লাহ দিলে আছেই, এই এটা ওইটা, এটা খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, একটু এদিকে যেতে মন চায়, আম্মু ডাক দিল, আম্মুকে ডাক দিল, অনেক ধরনের কাহিনী আছে কিন্তু সামনে, কিন্তু এখন তো ক্লাস কনসেন্ট্রেটটা টোটালি ফোকাসটা এখানে, তাই না, প্র্যাকটিক্যাল দেখতেছে, এই জন্য ক্লাসটা ধরার চেষ্টা করবেন। ডাইরেক্ট ক্লাস কেন আসতে বলুন, আপনাকে আগে আবার খেয়ে আসতে হবে, আমি খাওয়াবো আপনাকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে একটু পিছাই দিব, অসুবিধা নেই, সবার সাথে একদম বড় হবে আমাদের গ্রুপ। আচ্ছা, পেজ টাইটেল হলো, এটা হলো, দেখেন এটি কিন্তু মুখস্থ দিছি আমি, করছেন না, ধর্ম নিয়ে, হ্যাঁ, বানাবো, স্টুডেন্ট গ্রুপ, ভালো একটা গ্রুপ হবে আমাদের, আরো আছে। আমি বলতেছি এটি মুখস্থ হয়েছে, খালি একজনের কাছে উত্তর পাইছি, আর কেউ বলে নাই যে হয়েছে। হ্যাঁ, কালকে তো নতুন ক্লাস রেডি হবে আবার, লাগবে এটা, একটু মনে রাখতে হবে, নাহলে ভুলে যাবা। তুমি যখন তোমার মাথায় থাকতে হবে যে পেজ টাইটেলটা অপটিমাইজ হয়েছে কিনা, মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজ হয়েছে কিনা, ইমেজ অল টেক্সট অপটিমাইজ হয়েছে কিনা, পেজ ইউআরএল অপটিমাইজ, মোবাইল রেসপন্সিবল অপটিমাইজ, একটা যদি সুইটা যায় তাহলে একদম শেষ, র্যাঙ্কিং হবে না, তুমি টাকাও পাবা না। টাকা পাবা, বলবে আবার যে এটা আবার রিভিশন, তাহলে তোমার লস। এসইউটা নাম্বার ওয়ান, এক নাম্বার, এটাই মেন কাজ। হ্যাঁ, এটাই মেন কাজ, মানে এটার সাথে রিলেটেড বাকি সব, ঠিক আছে। তোমার ওয়েবসাইট যদি খোলেই না, ফার্স্ট না হয়, র্যাঙ্কিং এ না হয়, তাহলে তুমি ডিজিটাল মার্কেটিং করবা কি দিয়ে? পাবলিকে সার্চ করে যদি তোমার এটা বিক্রি না হয়, তাহলে কেমনে করবা? তুমি তো বিক্রি করতে হবে আগে প্রোডাক্ট, আসল কথা যেটা, টাকা আসতে হবে, ইনকাম হতে হবে। ওই ইনকামের মেন জিনিসটা হলো অল ইন ওয়ান, হলো এসইও, ঠিক আছে, এটার সাথে রিলেটেড সবগুলো। তোমার এই যে রুলস গুলা বলতেছি না, এই রুলস গুলা জানতে হবে, ঠিক আছে। স্থায়ী, আমি বলতেছি স্থায়ীভাবে ডিজিটাল মার্কেটিং, ভালোভাবে প্রফেশনালি। আর যদি মনে করো এই $5 $10 আজকে কামাইলাম, পরে 1 বছর বন্ধ করে দিলাম, ওইটা হইলে এগুলা কিছুই করার দরকার নাই, খালি ওই যে ফেসবুকে মাঝে মাঝে লিঙ্ক টিঙ্ক পাঠায়, এত টাকা এই সে, ওগুলা প্রতারক, ওগুলা ভালো না, ওগুলো ফ্রড সব। ওকে, ওগুলো সব ফ্রড। আচ্ছা, কিওয়ার্ড সম্পর্কে কি এটার ধারণা সবার আছে? কিওয়ার্ড দিতে হয়, কিওয়ার্ড কি? হ্যাঁ, মানে তোমার কাস্টমারের মনোভাব বুঝতে হবে, সে কি লিখেছে। আর একটা কসমেটিক্সের দোকান দিছো, তোমার ওই ওয়েবসাইটের ভিতরে যে কাস্টমারে কি লেখা সার্চ দিতে পারে, ওটা তোমার মাথায় থাকতে হবে। যেমন একটা কসমেটিক্সের দোকানে কি খুঁজতে পারে, নেকলেস হতে পারে, ডায়মন্ড খুঁজতে পারে, তো ওই নেকলেস এবং ডায়মন্ড শব্দটা তোমার থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে। সেটা হতে পারে হেডারের ভিতরে, হেডলাইনের ভিতরে থাকতে পারে, আবার ওই যে ইউআরএল এর কথা বলছি না, ইউআরএল এর ভিতরে থাকতে পারে, উপরে যে লিংক আছে না, ওই লিংকের ভিতরে থাকতে পারে, ওইগুলিতে ঢুকাই দিলে মানে এটা হয়ে যাবে, এটাই, আর কিছু না। অপটিমাইজ ইউর পেজ টাইটেল, এটা আমরা শিখাইছি না, এই যে পেজ টাইটেল, এটা এটা একই জিনিস। পেজ টাইটেলটা, টাইটেলের কথা বললাম না, আরে বাবা, এই যে এখানে অপটিমাইজ, এখানে লেখা থাকে বাই ডিফল্ট কি লেখা থাকে, এখানে ডকুমেন্ট লেখা থাকে না,
এই ডকুমেন্টের জায়গায় তোমার যে জিনিসটা যেটা ওয়েবসাইট, তাই না, ওই নামটা ওখানে লিখে দিতে হবে। যেমন আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিতেছি না, JAVASCRIPT, এটা লিখতে হবে। এখন অপটিমাইজ হয়ে গেছে, এটাই অপটিমাইজ টাইটেল। আগে ছিল না, অপটিমাইজ ছিল না। ক্লিয়ার? তাহলে আমাদের অপটিমাইজ হয়ে গেল, তাহলে এই 8টা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? ইউজ হেডার্স, অর্থাৎ আমরা হেডার্স, হেডার্স অর্থ হচ্ছে H1 H2 H3, আমরা যখন হেডলাইন বানাবো তখন সব সময় এই জিনিসগুলো ইউজ করব প্রত্যেকটা কলামে। যেমন আমরা ওয়েবসাইটে যদি যাই, ধরেন এখানে আমরা এই ওয়েবসাইটে গেলাম, এই যে এখানে গেলাম, এটা টাইটেল আছে, দেখেন এই যে লেখাটা লেখা আছে না, আমরা এই লেখাটাকে হেডার বলা হয়। এই লেখার চেয়ে এই লেখাটা বড় হবে এবং ওটাকে H1 এর ভিতরে দিতে হবে। ঠিক আছে? ওকে, এটাও H1 এর ভিতরে দিতে হবে, মানে যত উপরে বড় লেখা লিখবো সব H1 এর ভিতরে দিতে হবে, তাইলে অপটিমাইজ হবে। আপনি যদি হেডারটা যদি H3 বা 4 5 এর ভিতরে দিয়ে দেন, তাহলে স্ক্রলে মনে করব না এটা ও দেখবে না, তাকাবে না, ও র্যাঙ্কিং এ পিছায় দিবে। ঠিক আছে? শুধু হেডিংটা, এই দেখেন হেডিংটা, প্রত্যেকটা হেডিং বড়, এই যে হেডিং, এই যে হেডিং, এই যে হেডিং, ইয়েস, এই যে হেডিং, এটা হলো হেডার। হেডার মানে হেডিং, এটা গেলে অপটিমাইজ, হেডার অপটিমাইজ করা যাবে না? আচ্ছা, কিওয়ার্ডস ইন বডি, বডির ভিতরে একটু আগে যেটা বললাম ওইটাই, এটা আমরা আরো জটিল আরো শিখবো, সমস্যা নেই। ইনকর্পোরেট ইমেজ এন্ড গ্রাফিক্স মানে কি? ইনকর্পোরেট মানে কি? ইনকর্পোরেট না, ওই যে ইমেজ লিখে যে আমরা অল এলটির ভিতরে যদি ইমেজ না লিখি, সেটা হয়ে গেছে কি ইনকর্পোরেট, মানে এটা এরকম না, তোমাকে লিখতে হবে, এলটির ভিতরে ইমেজ লিখতে হবে। ঠিক আছে? অ্যাড মেটা ডেসক্রিপশন, এটা আমরা করে ফেলছি, এটি হলো আমার জিনিস, এটা হলো ক্রাইটেরিয়া। তো অ্যাড, এই যে অ্যাড মেটা ডেসক্রিপশন বুঝছি আমরা, তুমি বুঝছো মেটা ডেসক্রিপশন কোনটা? না, ও তো বুঝে না। এই যে দেখো, এই নাই, দেখো আমরা গুগলে যাচ্ছি, ধরো আমরা এখানে গেলাম, গুগলে যাওয়ার পরে এখানে যাই, এই যে ওয়েবসাইট লেখা না, এটা হলো টাইটেল আমার ওয়েবসাইট। ওয়েবসাইটের নিচে যে লেখাটুকু আছে না, এটার নাম হলো মেটা ডেসক্রিপশন। মনে থাকবে? মেটা ডেসক্রিপশন। প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখো এই যে লাইনটুকু, প্রশ্ন হচ্ছে মেটা ডেসক্রিপশন কতটুকু? 160, নট মোর দেন 160 ওয়ার্ড, 160 এর বেশি না, বেশি লেখা যাবে না, আর এটা 60 এর বেশি যাওয়া যাবে না হেডলাইন। এটা হলো মেটা ডেসক্রিপশন, মনে থাকবে? মেটা 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 ডেসক্রিপশন, এটা হলো মেটা। তারপরে আসো এখানে মেটা ডেসক্রিপশন হয়ে গেল, তারপরে অপটিমাইজ অল টেক্সট, এটা কিভাবে অপটিমাইজ করে? এই যে অল এল টি টেক্সট, কেমনে অল টেক্সট অপটিমাইজ কিভাবে করে একটু কি করলাম, মনে নাই যে এটা একই, এগুলো অপটিমাইজ করা আর এটা মানে অপটিমাইজ। আচ্ছা, অ্যাড ইন্টারনাল লিঙ্কস, ইন্টারনাল লিঙ্কস মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার যে লিঙ্ক, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, আর এক্সটার্নাল লিঙ্ক মানে কি? তোমার ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক ঢোকানো, যেমন ফেসবুক, ফেসবুকের লিঙ্ক ঢুকাই দেওয়া, করছিল না ওইখানে, ঢুকাই দেওয়া। যেমন মনে করো এই দেখো, ধরো এই যে ওয়েবসাইট আছে না, এই যে লেখা আছে না, এই লেখার ভিতরে ধরো এই যে এইখানে আমরা কি এই যে এরকম জায়গায় ধরো এনে ক্লিক করলো, ফেসবুক ওপেন হয়ে গেল, তাহলে এটা বাহিরে আরেকজনের না, তোমার ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা ওয়েবসাইটের লিংক ওপেন করার নাম হইল এক্সটার্নাল। আর আমরা এখানে ক্লিক করে একটা বাটন থাকবে, ক্লিক করলে এই যে এক পেজ থেকে আরেক পেজে, এখানে ক্লিক করার দরকার নাই, কিন্তু আরেক পেজে চলে যাব। হ্যাঁ, বাটনে ক্লিক করব, আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, ওটা হলো ইন্টারনাল। ঠিক আছে? বুঝি না, ফ্যান চালাইছি কি? আচ্ছা, দাঁড়াও, ফ্যান চলে কেন? ফ্যানটা অফ হয়ে আছে রে বাবা। হ্যাঁ, জিতে গাজীপুর,
সিতে কম্পিউটার, জেডে ঝুন, ঝুন মানে এরিয়া, গাজীপুর কম্পিউটার জোন। ঠিক আছে? আচ্ছা, এখন মুখস্থ আমার এই জিনিসগুলি দিতে হবে। কে কবে দিতে পারবে? এখনই দিতে পারো বাবা, ভেরি গুড। 10 মিনিট লাগবে। তোমার নাম জানি কি? নুরনবী, নুরনবী। সবটি নুরনবী মুখস্থ লাগবে এটা। এখানে রাখছি, এগুলি সবগুলো লাগবে, মুখস্থ করতে হবে। দাঁড়াও রেকর্ডিং বন্ধ করি, আমরা কথা বলতেছি সব।